আজকে আমরা যে পোয়েমটা পড়ব তার নাম হাউ ডু আই লাভ দি। লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, যিনি জন্মগ্রহণ করেছিলেন 6 মার্চ 1806 এবং মারা যান 29 জুন 1861, অর্থাৎ তিনি প্রায় 55 বছর বেঁচে ছিলেন। এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি ভিক্টোরিয়ান এরার একজন উল্লেখযোগ্য কবি এবং ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটস উভয় জায়গাতেই তিনি সমানভাবে পপুলারিটি অর্জন করেছিলেন। এবং তার আরেকটি পরিচয় রয়েছে, সেটা হচ্ছে তিনি বিখ্যাত ইংলিশ পোয়েট, ব্রিটিশ পোয়েট রবার্ট ব্রাউনিংয়ের স্ত্রী। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের এই যে কবিতা হাউ ডু আই লাভ দি, সেটি তার অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত লাভ পোয়েমসের মধ্যে অন্যতম। এছাড়াও অরোরা লেই বলে আরেকটি বিখ্যাত কবিতা রয়েছে তার, যেটা 1856 সালে প্রকাশিত হয়, সেটাও জনপ্রিয় হয়। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হাউ ডু আই লাভ দি। প্রকাশিত হয়েছিল 1845-এ, অর্থাৎ 1845 সালে। এই কবিতাটিকে অনেক সময় সনেটস ফ্রম দ্য পর্তুগিজ 43 বলেও সম্বোধন করা হয়, কারণ এই কবিতাটি নেওয়া হয়েছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের আ কালেকশন অফ পোয়েমস, যার নাম সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, সেই বইটি থেকে, যেটি প্রকাশিত হয়েছিল 1850 সালে, 1850-তে। এবং এই সনেটস ফ্রম দ্য পর্তুগিজ, এই কালেকশন অফ পোয়েমসের মধ্যে 43 নম্বর, অর্থাৎ নাম্বার 43 সনেটটি ছিল এটা, হাউ ডু আই লাভ দি। এই কবিতাটি শুরু করার আগে একটা বিশেষ বিষয় তোমাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই কবিতাটি কিন্তু অবশ্যই একটি সনেট, যেহেতু সনেট 43 নাম থেকেই বোঝা যাচ্ছে এটি একটি ইটালিয়ান বা পেত্রার্কান সনেট, কারণ এর মধ্যে অক্টেভ এবং সেস্টেটের ডিফারেন্সিয়েশন রয়েছে। এই অক্টেভ আর সেস্টেট নিয়ে তোমাদের সাথে আমি আগেই আলোচনা করেছি, তাই এই আলোচনাটা আর দীর্ঘায়িত করব না। এই কবিতার রাইম স্কিম এ এবং এটা হচ্ছে অক্টেভের রাইম স্কিম, এবং সেস্টেটের রাইম স্কিমটা হচ্ছে সিডি। সাধারণত ইটালিয়ান বা পেট্রার্কান সনেটের রাইম স্কিম এইটাই হয়ে থাকে, এ সিডি, এবং এটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা রয়েছে। এবার আসি এই কবিতার থিম। The poem deals with the speaker's passionate adoration of her beloved, with vivid pictures of her eternal bond that will keep her connected to her beloved even after death. অর্থাৎ এই কবিতায় আমরা মূলত আমাদের কবি অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার বিলাভেডের প্রতি, অর্থাৎ তার প্রেমিকের প্রতি তার অগাধ ভালোবাসার এক সুস্পষ্ট ছবি বর্ণিত হয়েছে, এবং সেটা এমন একটা শাশ্বত বন্ধন, অর্থাৎ এই ভালোবাসার বন্ধনটা যে কবি বলেছেন যে মৃত্যুর পরেও তারা একে অপরের সাথে একই রকমভাবে আবদ্ধ থাকতে পারবেন ভালোবাসার দ্বারা। এই কবিতার আরও যে দুটো বিশেষ থিম যেটা নিয়ে আলোচনা করবার প্রয়োজন, সেটা অবশ্যই লাভ এবং ফেইথ। অবশ্যই এই কবিতার প্রাথমিক যে গুরুত্ব সেটা কিন্তু লাভ অর্থাৎ ভালোবাসার উপর দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এখানে কবি হাউ ডু আই লাভ দি, অর্থাৎ আমি তোমাকে কেমন করে ভালোবাসবো, তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এবং অবশ্যই ফেইথ অর্থাৎ বিশ্বাস, অর্থাৎ এই কবিতার মধ্যেই আমরা দেখতে পাবো কবির সেই
শাশ্বত বিশ্বাস, যে তিনি মনে করেন যে তাদের ভালোবাসাটা এতটাই গভীর, এতটাই শাশ্বত যে মৃত্যুর পরেও তারা একই রকমভাবে ভালোবাসার দ্বারা একত্রিত থাকতে পারবেন। কেউ তাদেরকে কোনোভাবেই বিচ্ছিন্ন করতে পারবে না, বা সময় বা মৃত্যু কখনোই তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। তাই ফেইথ এই কবিতার কিন্তু অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ থিম। এছাড়াও এই কবিতায় রয়েছে প্রচুর লিটারারি ডিভাইসেস, সেগুলো নিয়ে আমি পরে আলোচনায় আসছি। আগে আমরা কবিতার যে বিষয়বস্তু সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ। কবি প্রশ্ন করছেন যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কেমন করে ভালোবাসি, অর্থাৎ হাউ মাচ ডু আই লাভ ইউ, লেট মি কাউন্ট দ্য ওয়েজ। চলো একবার গুণে দেখা যাক। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আই উইল কাউন্ট অল দ্য ওয়েজ আই ডু, অর্থাৎ যে যত রকমভাবে আমি তোমাকে ভালোবাসতে পারি সেগুলো আজকে আমি এখানে গুনতে চলেছি বা বর্ণনা করতে চলেছি। আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রিথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ। এখানে একটা বলা যেতে পারে 3D পিকচার তৈরি করেছেন যে আমি আমার সোল অর্থাৎ আমার অন্তরাত্মার গভীরতা দিয়ে, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তোমাকে ভালোবাসি, অর্থাৎ আমার অন্তরাত্মা জুড়ে শুধুই তুমি রয়েছো। ওই যে ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট, ওটার উপরে তোমরা লিখে রাখতে পারো যে আই লাভ ইউ টু দ্য এজেস অফ মাই সোল, অর্থাৎ আমার অন্তরাত্মা, আমার হৃদয়ে কানায় কানায় পূর্ণ তোমার জন্য, অর্থাৎ তোমার ভালোবাসাতেই আমার হৃদয় কানায় কানায় পূর্ণ। তাহলে আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ, when feeling out of sight for the ends of being an ideal grace। খুব সুন্দর বললেন when feeling out of sight for the ends of being an ideal grace। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। এই জায়গায় তিনি বলছেন যে when feeling out of sight, অর্থাৎ when it reaches out for the unseen goals of eternity, অর্থাৎ অসীমতার কথা বলছেন। অর্থাৎ তিনি বলছেন যে তার ভালোবাসাটা অসীম, অর্থাৎ ইটার্নাল, অর্থাৎ কোথায় যে তার ভালোবাসাটা শেষ তিনি নিজেও জানেন না। অর্থাৎ তিনি তার অন্তরাত্মাটা বা হৃদয়টাকে তো দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি জানেন, তিনি এটা ফিল করেন যে তার অন্তরাত্মা শুধুই তার বিলাভেটের জন্য ভালোবাসায় পরিপূর্ণ। ফর দ্য এন্ডস অফ বিইং অ্যান্ড আইডিয়াল গ্রেস, ওটার উপরে লিখে রাখো ওয়াননেস উইথ গড। অর্থাৎ ঠিক যেমনভাবে একাত্ম চিত্তে মানুষ ভগবানের আরাধনা করে বা ভগবানকে ভালোবাসে, অর্থাৎ ভগবানের মধ্যে যেভাবে ঐক্যতা খুঁজে পায়, একাত্মতা খুঁজে পায়, ঠিক তেমনভাবেই এখানে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার প্রেমিক রবার্ট ব্রাউনিংকে বলছেন যে আমিও তোমার মধ্যে সেই একাত্মতা খুঁজে পাই, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে আমার ভালোবাসাটা তোমার কাছে গিয়ে শেষ হয়। তাই আমার অন্তরাত্মাটা বা আমার হৃদয়টা তোমার জন্যই ভালোবাসায় পরিপূর্ণ। তাহলে এই যে প্রথম 4টে লাইন অক্টেভের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি যেটা বলতে চাইছেন আমাদের, অর্থাৎ তিনি সেই পদ্ধতি সেই তোমার কাউন্টগুলো করছেন যে যেরকমভাবে তিনি তার প্রেমিককে অর্থাৎ বিলাভেটকে ভালোবাসেন, এবং তিনি বলছেন যে আমার অন্তরাত্মার শেষ পর্যন্ত, আমি জানি না অন্তরাত্মাটা কোথায় গিয়ে শেষ হয়, অর্থাৎ সেই শাশ্বত অথবা সেই অসীম শেষ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি। আমার অন্তরাত্মা বা হৃদয় তোমার ভালোবাসায় কানায় কানায় পূর্ণ, ঠিক একাত্ম হয়ে যাই, বা আমার ভালোবাসাটা কোথাও না কোথাও গিয়ে যেন তোমার কাছে গিয়েই শেষ হয়, তোমার কাছেই আমার ভালোবাসাটা সমর্পিত হয়। অর্থাৎ একটা জিনিস সার্টেইন হচ্ছে এখান থেকে, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ভগবানকে যেভাবে তিনি ভালোবাসেন তার প্রেমিককেও তিনি সেভাবেই ভালোবাসেন। অর্থাৎ কোথাও না কোথাও তিনি এই পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকা রক্ত মাংসের তার প্রেমিককে ভগবানের সাথে একাত্ম করে দিলেন। অর্থাৎ কোথাও না কোথাও একটা রিলিজিয়াস অথবা একটা স্পিরিচুয়াল টাচ রেখে দিয়েছেন। ভগবানের প্রতি যে অপার ভালোবাসা মানুষের বা কবির নিজেরও সেই একই রকম অপার ভালোবাসা রয়েছে তার বিলাভেটের প্রতি। পরের লাইনে বলছেন
I love thee to the level of everyday's most quiet need by sun and candlelight. আন্ডারলাইন করো, বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, অর্থাৎ ডিউরিং দ্য ডে অর ইভিনিং। অর্থাৎ তিনি বলছেন যে আই লাভ ইউ অ্যাজ ইউ নিড টু বি লাভড এভরি ডে, অর্থাৎ প্রত্যেক দিন তোমাকে যতটা ভালোবাসা প্রয়োজন আমি তোমাকে ততটাই ভালোবাসবো, ওয়েদার ইট ইজ ডে অর নাইট, অর্থাৎ সেটা দিন হোক কিংবা রাত হোক। অর্থাৎ সারা দিন ধরে তোমার যতটা ভালোবাসা প্রাপ্য বা তোমার যতটা ভালোবাসা প্রয়োজন সমস্ত ভালোবাসাই আমি উজাড় করে দেব তোমাকে। এরপরেই বললেন আই লাভ দি ফ্রিলি অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, অর্থাৎ আই লাভ ইউ বাই মাই ফ্রি চয়েস, অর্থাৎ আমি স্বেচ্ছায় তোমাকে ভালোবাসছি, কেউ আমাকে জোর করেনি, কেউ আমাকে প্ররোচিত করেনি তোমাকে ভালোবাসতে, আমার ইচ্ছা করছে তোমাকে ভালোবাসতে, আমি তাই তোমাকে ভালোবাসছি। ঠিক তেমনভাবে যে লাইনটা লিখলেন না, অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, অর্থাৎ ঠিক তেমনভাবে আমি তোমাকে ভালোবাসতে চাইছি, ঠিক যেমনভাবে প্রত্যেকটা মানুষ সঠিক জিনিসগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করে আমি ঠিক তেমনভাবে তোমাকে ভালোবাসতে চাইছি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই যে তিনি তার বিলাভেডকে ভালোবাসছেন সেটা তার পার্সপেক্টিভ থেকে একেবারে সঠিক, অর্থাৎ তিনি সঠিক মানুষকেই ভালোবাসছেন। তাই বলছেন আমি স্বেচ্ছায় তোমাকে ভালোবাসছি, লাইক দোজ হু চুজ টু ডু দ্য রাইট থিং, অর্থাৎ সেই মানুষগুলোর মতো ভালোবাসছি যারা সঠিক জিনিসটা বেছে নেন। আমিও সঠিক মানুষটিকে পেয়ে গেছি ভালোবাসবার, তাই আমি আমার মন প্রাণ উজাড় করে স্বেচ্ছায় আমার ভালোবাসা তোমার কাছে জাহির করছি, উজাড় করে দিচ্ছি। পরের লাইনে বলছেন আই লাভ দি পিওরলি, অর্থাৎ লিখে রাখতে পারো আই লাভ ইউ উইদাউট সেলফ রিগার্ড, অর্থাৎ আমি বা আমার ভালোবাসা তোমার প্রতি সেটা খাঁটি, তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই বা তার মধ্যে কোনো অহংকার নেই। অ্যাজ দে টার্ন ফ্রম প্রেইজ, ঠিক যেমনভাবে সেই মানুষগুলো যারা অনেক বড় কিছু করে ফেলবার পরেও অহংকার করে না, আমি ঠিক তেমনভাবেই তোমাকে ভালোবেসে, তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই। অর্থাৎ তিনি সেই মানুষগুলোর সাথে তুলনা করেছেন তার ভালোবাসা যারা হয়তো অনেক বড় কিছু করে কিন্তু অহংকার করে না বা ব্র্যাগ করে না বা বোস্ট করে না, দম্ভ দেখায় না। তাই তিনি বলছেন যে আমিও তোমাকে দাম্ভিকের মতো ভালোবাসছি না বা আমিও তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসছি না বা আমি তোমাকে ভালোবাসছি বলেই এত কিছু কথা লিখছি বা এই কবিতাটা লিখছি তা নয়। আমার ভালোবাসা তোমার প্রতি সেটা কিন্তু পিওর, অর্থাৎ খাঁটি। তাই বললেন যে আই লাভ দি পিওরলি, অর্থাৎ আই লাভ ইউ উইদাউট সেলফ রিগার্ড, অর্থাৎ নিজের অহংকার ছাড়া, দাম্ভিকতাকে সরিয়ে রেখে, অহংকারটাকে সরিয়ে রেখে আমি মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসছি। দেখো এই যে প্রথম আটখানা লাইন যাকে আমরা অক্টেভ বলছি, সেই অক্টেভের মধ্যে কিন্তু বারবার করেই একটা টার্ম ফিরে ফিরে আসছে যাকে বলা হচ্ছে আই লাভ দি। এই পার্টিকুলার টার্মটা কিন্তু বারবার ফিরে ফিরে আসছে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যানাফোরা, রিপিটেশন অফ ওয়ার্ডস অর এক্সপ্রেশন। এটা নিয়ে আমি পরে তোমাদের সাথে ডিসকাস করব। আর একটা জিনিস লক্ষ্য করবে, দেখবে 2 নম্বর লাইন 3 নম্বর লাইন তার শেষে কোনো পাঞ্চুয়েশন মার্ক নেই, পুরো লাইনটা একসাথে পড়তে হবে। আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ, এটা গোটা একটা লাইন, অর্থাৎ লাইনটা ব্রেক হয়ে পরের লাইনে চলে গিয়েছে। এটাও একটা লিটারারি ডিভাইস, এটাকে বলা হয় এনজ্যামমেন্ট। এটা নিয়েও আমি তোমাদের সাথে পরে ডিসকাস করছি। এবারে সেস্টেট, আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিফস, এইটা এত অবধি পড়তে হবে। হ্যাঁ, আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিফস, অর্থাৎ বলতে চাইছেন আই লাভ ইউ উইথ দ্য প্যাশন আই ইউজ টু ফিল ফর মাই ওল্ড সাফারিংস। এটা খুব তাৎপর্যপূর্ণ লাইন যে আই লাভ ইউ উইথ দ্য প্যাশন, অর্থাৎ আমি তোমাকে সেই প্যাশন দিয়েই ভালোবাসবো। আই ইউজ টু ফিল ফর মাই ওল্ড সাফারিং, অর্থাৎ আমি কৈশোরে বা শৈশবে যে দুঃখগুলো পেয়েছি
সেই দুঃখগুলো থেকে বেঁচে উঠবার জন্য আমার মধ্যে যে প্যাশনটা কাজ করেছিল, বা সেই দুঃখটাকে কাটিয়ে উঠবার জন্য আমার মধ্যে যে প্যাশনটা কাজ করেছিল, সেই প্যাশন দিয়ে আমি তোমাকে ভালোবাসবো। এবং পরের অংশটা খুব তাৎপর্যপূর্ণ, অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফেইথ। এই উইথ মাই চাইল্ডহুডস ফেইথ অর্থাৎ রিলিজিয়াস বা রিলিজিয়াস ফেইথ অফ দ্য পোয়েট তোমরা লিখে রাখতে পারো। অর্থাৎ কবি তার ছোটোবেলাকার দ্য ফেইথ ইন খ্রিশ্চানিটির কথা যেন বলছেন। অর্থাৎ তিনি ছোটোবেলায় একটা খ্রিশ্চান পরিবেশের মধ্যে বড় হয়েছেন, খ্রিশ্চানিটি দেখে বড় হয়েছেন। এবং হয়তো এই লাইনটা থেকে এটা অনুমান করা যায় যে বড় হওয়ার সাথে সাথে কোথাও না কোথাও যেন তার সেই রিলিজিয়ানের প্রতি যে আস্থা বা যে ফেইথ সেটা নষ্ট হয়ে গিয়েছিল। এবং তিনি তার বিলাভেডকে পাওয়ার পরে কোথাও যেন তার সেই আস্থাটা ফিরে আসে। অর্থাৎ তিনি আবার যেন নতুন করে কাউকে অপার ভালোবাসা দিতে পারেন, যেটা তিনি একসময় হয়তো ভগবানকে দিতেন। সেই ভালোবাসাটা তিনি এই পৃথিবীতে দাঁড়িয়ে এই পৃথিবীর উপরে থাকা কোনো এক রক্ত মাংসের মানুষকে উজাড় করে দিতে পারছেন। তাই তিনি বললেন, আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিভস অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফেইথস। অর্থাৎ আমার ছোটোবেলায় যে বিশ্বাস নিয়ে আমি বড় হয়েছিলাম, কোথাও না কোথাও সেই বিশ্বাসে আঘাত এসেছিল, এবং তাই আমি হয়তো ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আবার তোমাকে পাওয়ার পরে আমি সেই বিশ্বাসটা পুনর্স্থাপিত করতে পেরেছি, এবং আবারও ঠিক ভগবানকে যেভাবে একনিষ্ঠভাবে ভালোবাসতে পেরেছিলাম, তোমাকেও আমি সেই ভালোবাসাটা দিতে পারবো। এর পরের লাইনেও কিন্তু সেই একই রকম কন্টিনিউয়েশন থাকছে, অর্থাৎ আগের লাইনের সেই রেশটা, যেখানে বলছেন, আই লাভ দি উইথ আ লাভ আই সিমড টু লুজ উইথ মাই লস্ট সেইন্টস। এখানে যেটা আমি বলছিলাম যে লস্ট সেইন্টস বলতে কিন্তু দ্য এক্সপ্রেশন অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবার। অর্থাৎ এই কবিতার মধ্যে কিন্তু রোম্যান্টিসিজম এবং স্পিরিচুয়ালিজমের একটা মিক্সচার রয়েছে। যদিও স্পিরিচুয়াল কোনো আসপেক্ট থেকে এই কবিতাটা লেখা হয়নি, কিন্তু স্পিরিচুয়ালিটির একটা সম্পর্ক রয়েছে এই কারণে যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের যদি বেড়ে ওঠাটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ছোটোবেলায় তিনি একেবারেই খুব খ্রিশ্চান একটা পরিবারে, একটু ধর্মচর্চার মধ্যে দিয়ে বড় হয়েছেন। তাই তার মনে প্রাণে যে ছিল সে হচ্ছে গড। এছাড়া তিনি কাউকেই চিনতেন না বা ভালোবাসতেন না বা বিশ্বাস করতেন না। আজকে সেই জায়গাটা কোথাও না কোথাও রিপ্লেসড হয়েছে উইথ হার বিলাভেড। তাই তিনি বলছেন যে আই লাভ দি উইথ আ লাভ আই সিম টু লুজ, অর্থাৎ আমি তোমাকে সেই রকমভাবে ভালোবাসবো যে ভালোবাসাটা হয়তো আমি কোনোদিনও হারিয়ে ফেলেছিলাম উইথ মাই লস্ট সেইন্টস, অর্থাৎ আমার ধর্মীয় বিশ্বাসের সাথে। অর্থাৎ আমি একটা ধর্মীয় বিশ্বাসী ছিলাম, তখন ভগবানকেই একমাত্র ভালোবাসতাম, কিন্তু সময়ের সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে কোথাও না কোথাও যেন তিনি ধর্মের প্রতি বা ভগবানের প্রতি সেই ভালোবাসাটা বা বিশ্বাসটা, ফেইথটা হারিয়ে ফেলেছিলেন। আজকে তিনি তার বিলাভেডকে পাওয়ার পরে তিনি আবারও যেন ভগবানকে ভালোবাসতে পারছেন বা বিশ্বাস করতে পারছেন, মানে ভগবানের প্রতি তার ভালোবাসাটা পুনর্স্থাপিত হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার বিলাভেডকে তিনি পেয়েছেন এবং অপার ভালোবাসা উজাড় করে দিতে পারছেন। তাই বললেন, আই লাভ দি উইথ আ লাভ আই সিম টু লুজ উইথ মাই লস্ট সেইন্টস। তারপরে বলছেন, আই লাভ দি উইথ ব্রিথ স্মাইলস টিয়ার্স অল মাই লাইফ। বলছেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো, উইথ মাই এভরি ব্রিথ, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে, উইথ এ স্মাইল, প্রত্যেকটা হাসিতে, অ্যান্ড টিয়ার, প্রত্যেকটা কান্নার মধ্যে দিয়ে, অল মাই লাইফ, অর্থাৎ আই উইল ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, আই উইল ডু ইট ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, অর্থাৎ এবং বাকি জীবনটাও আমি সেটাই করে যাব। অর্থাৎ আজকে তোমাকে ভালোবাসছি বলে পরে তোমাকে ভালোবাসবো না সেটা নয়। আমার হাসি, কান্না, দুঃখ, আনন্দ, নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি মিশে রয়েছো, এবং আমি আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে যাব, বাকি জীবনটা একই রকমভাবে ভালোবেসে যাব। আমার হাসি, কান্না, দুঃখে সমস্তটার মধ্যেই তুমি রয়েছো। অ্যান্ড ইফ God choose, I shall but love thee better after death। এই জায়গাটায় অর্থাৎ আবার সেই ভগবানের প্রসঙ্গ এলো যে হ্যাঁ, ইফ গড চুজ, অর্থাৎ ভগবান যদি চান, আই উইল লাভ ইউ
ইন হেভেন, অর্থাৎ ইন দ্য আফটার লাইফ। অর্থাৎ তিনি বলছেন যে ভগবান যদি চান তাহলে মৃত্যুর পরে স্বর্গে গিয়েও আমি তোমাকে একই রকমভাবে ভালোবাসবো। অর্থাৎ তিনি আবারও সেই ভগবানের করুণা প্রার্থনা করেছেন, যেন ভগবান তার উপরে এই দয়াটা করেন যাতে করে তিনি মৃত্যুর পরে তার প্রেমিকের সাথে এক হয়ে থাকতে পারেন। কারণ এই ভালোবাসাটা তিনি মৃত্যুর পরেও তার বিলাভেডকে ভালোবেসে যেতে চান। অর্থাৎ এখানে আফটার লাইফের কথা বলছেন, কোথাও না কোথাও সেই ভালোবাসাটা ইটারনাল হয়ে উঠছে। অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়, সেটা হচ্ছে লাভ ইজ ইটারনাল। অর্থাৎ প্রেম কিন্তু শাশ্বত, চিরকালীন, সেটা থেকে যায়, মৃত্যুর আগেও থেকে যায়, মৃত্যুর পরেও থেকে যায়। তাহলে আমরা এখানে বলতেই পারি এই কবিতাটা পুরোটা পড়ার পরে যে দ্য পোয়েম থাস আর্গিউজ দ্যাট ট্রু লাভ ইজ ইটার্নাল, অর্থাৎ সত্যিকারের ভালোবাসা কিন্তু চিরন্তন, সারপাসিং স্পেস, টাইম অ্যান্ড ইভেন ডেথ, যেটা কি না স্থান, সময়, মৃত্যু সব কিছুকেই ছাপিয়ে যায়। Although the poem is often read biographically as an address from the poet Elizabeth Barrett Browning to her husband, this depiction of eternal and all-powerful love could also apply to any human love, since the speaker and addressee are both unnamed in the poem itself. খুব খাঁটি কথা। এখানে বললেন যে আমরা হয়তো কবিতাটা অ্যাজ আ বায়োগ্রাফি হিসাবে দেখছি, অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি লিখেছেন তার বিলাভেড, এটা ইতিহাসের বা সাহিত্যের সবাই জানে যে তার বিলাভেড একমাত্র রবার্ট ব্রাউনিং। তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং খুব স্বাভাবিকভাবেই তার বিলাভেড অর্থাৎ রবার্ট ব্রাউনিংকে উদ্দেশ্য করে লিখেছেন, কিন্তু এই কবিতার কোথাও কিন্তু তিনি কোনো জেন্ডার বা কোনো পার্সনের নাম উল্লেখ করেনি। খুব ভালো করে দেখবে এই কবিতায় কিন্তু কোথাও জেন্ডার ইউজ করেনি, হিজ বা হার, এরকম কোনো জেন্ডার ডিভিশন করেননি। আই লাভ দি, দি মানে ইউ, ঠিক আছে। অর্থাৎ এই কবিতাটা যেন চিরকালীন বা সবার জন্য এমনভাবেই লিখিত হয়েছে। অর্থাৎ যে কোনো অজানা বা নাম না জানা একজন প্রেমিক আর প্রেমিকার ক্ষেত্রে এই কবিতাটা বা এই কবিতার যে থটস সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে। অর্থাৎ শুধু এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং নয়, কোনো প্রেমিকা তার প্রেমিকার প্রতি এরকম বলছে, সেটাও আমরা মনে করতে পারি। এই কবিতায় তিনটি চরিত্র, অবশ্যই একজন মেন, একজন উইমেন, বোঝাই যাচ্ছে। আরেকটি চরিত্র হচ্ছে গড। খুব ব্রিফ রেফারেন্স এখানে রয়েছে গডের, যেখানে কবি তার ফিলিংসটা শেয়ার করছেন এবং তার পাশাপাশি গডকে রেখেছেন, যেখানে তিনি বলছেন যে একদম শেষে গিয়ে একদম কনক্লুডিং পার্টিকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তিনি বলছেন যে ইফ গড ইজ উইলিং শি ক্যান অ্যান্ড উইল লাভ হার হাজব্যান্ড ইভেন মোর আফটার আর লাইফ। অর্থাৎ ভগবান যদি চান তাহলে কিন্তু তিনি মৃত্যুর পরেও তার হাজব্যান্ডকে বা তার বিলাভেডকে ভালোবেসে যেতে পারেন একই রকমভাবে। তাই খুব অল্প হলেও গডের একটা প্রেজেন্স রয়েছে অবশ্যই এই কবিতার মধ্যে। এইবার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কবিতার যে পোয়েটিক বা লিটারারি ডিভাইসগুলো ইউজ করা আছে। প্রথমেই যে লিটারারি ডিভাইসটার কথা বলবো তার নাম হচ্ছে অ্যাসোনেন্স। এই অ্যাসোনেন্স হচ্ছে ইজ দ্য রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস ইন দ্য সেম লাইন। মনে রাখবে, রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস ইন দ্য সেম লাইন, একই লাইনে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন। যেমন দেখা যাচ্ছে ওই লাইনটা আই লাভ দি ফ্রিলি, এখানে দেখো ই ই দুবার একই লাইনের মধ্যে দুটো আলাদা শব্দে ব্যবহার আছে, দি ডাবল ই, ফ্রিলি ডাবল ই। আর একটা লাইন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে দেখো যে লাইনটা রয়েছে টু দ্য আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট। এখানে ই শব্দ একই লাইনে, ডেপথ ই আছে, ব্রেথ ই আছে, হাইটে ই আছে। অর্থাৎ এই যে একই লাইনের মধ্যে একটি নির্দিষ্ট ভাওয়েল সাউন্ডের পুনরায় ব্যবহার বা রিপিটেশন, সেইটাকে বলা হচ্ছে অ্যাসোনেন্স। এই কবিতার মধ্যে অ্যাসোনেন্স রয়েছে এই কটা লাইনে, আই লাভ দি ফ্রিলি অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, আর একটা হচ্ছে আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রিথ অ্যান্ড হাইট। এই কবিতায় বা বেশিরভাগ কবিতাতে যেটা থাকে সেটা হচ্ছে মেটাফোর। এই কবিতাতেও মেটাফোর রয়েছে। মেটাফোর
যেটা তোমরা আগেও জানো, ইজ অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন, অর্থাৎ একটা সুপ্ত তুলনা, অর্থাৎ প্রকট নয় তুলনাটা, অন্য কোনো অবজেক্টের সাথে কোনো আরেকটি ভিন্ন অবজেক্টের তুলনা। এইখানে যে লাইনটা রয়েছে দেখো, আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ when feeling out of sight for the ends of being an ideal grace, যেটা আমি আগেই বলেছিলাম, একটা 3 ডাইমেনশনাল ফিগার, অর্থাৎ হৃদয় বা অন্তর আত্মার সাথে তার ভালোবাসাটাকে তুলনা করেছেন, কিন্তু সরাসরি বলছেন না, আমাদেরকে বুঝে নিতে হচ্ছে। এই যে তুলনাটা, সেটাকে বলা হচ্ছে মেটাফোর। নেক্সট সেটা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ লিটারারি ডিভাইস এই কবিতার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যানাফোরা। সেটা হচ্ছে একই শব্দ বা একই এক্সপ্রেশনের ব্যবহার বিভিন্ন লাইনে বা একাধিক লাইনে। যেমন এই কবিতার ক্ষেত্রে লাভ শব্দটি বহুবার রিপিট হয়েছে এবং আই লাভ দি এই ফ্রেজটি বা এই এক্সপ্রেশনটি বহুবার রিপিট হয়েছে। তাই হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রিথ অ্যান্ড হাইট। দেখো বারবার করে আই লাভ দি এবং লাভ, অর্থাৎ লাভ এই শব্দটি এবং আই লাভ দি এই এক্সপ্রেশনটি একাধিকবার ইউজ হয়েছে, এটিকে বলা হয় অ্যানাফোরা। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এনজাম্পমেন্ট, যেটা আমি আগেও বলছিলাম, অর্থাৎ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ আ থট অর ক্লজ দ্যাট ডাজ নট কাম টু অ্যান এন্ড অ্যাট দ্য লাইন ব্রেক, রাদার কন্টিনিউজ ইন দ্য নেক্সট লাইন। অর্থাৎ এটি এমন একটি লাইন বা এমন একটি এক্সপ্রেশন যেটা একটি লাইনে শেষ হচ্ছে না, বরঞ্চ সেই এক্সপ্রেশনটা বা সেই ক্লজটা পরের লাইনের মাঝে গিয়ে শেষ হচ্ছে। যেমন দেখা যাক ওইটা, আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিভস, এইটা একটা এক্সপ্রেশন। দেখো ইউজের পরে কোনো পাঞ্চুয়েশন মার্ক নেই। এরকম আরও রয়েছে যে মাই সোল ক্যান রিচ ওয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ডস অফ বিইং অ্যান্ড আইডিয়াল গ্রেস, এখানেও সাইটের পরে কিন্তু কোনো পাঞ্চুয়েশন মার্ক নেই। অর্থাৎ এই যে লাইন ব্রেকে কোনো এক্সপ্রেশন এন্ড হচ্ছে না, পরের লাইনে এক্সপ্রেশনটা কন্টিনিউ হচ্ছে, এই ধরনের ইউজকে বলা হয় এনজাম্পমেন্ট। এরপরে অবশ্যই যেটা বলতে হয় সেটা হচ্ছে ইমেজারি, অর্থাৎ রূপক। ইমেজারি কি, ইমেজারি কেন ব্যবহার করা হয়? ইমেজারি ইজ ইউজড টু মেক রিডার্স পারসিভ থিংস ইনভলভিং দেয়ার 5 সেন্সেস। অর্থাৎ একটা কবিতা, সেটা তো একটা লেখা, কিন্তু এমন কিছু রূপক বা এমন কিছু ছবি তুলে ধরেন কবিরা বা লেখকরা, যাতে করে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ আমাদের বোধ দিয়ে সেটাকে যেন ফিল করতে পারি। যেমন ধরো এখানে অনেক জায়গায় তিনি বলেছেন আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রিথ অ্যান্ড হাইট, এক জায়গায় তিনি বলছেন একদম প্রথমে, মনে পড়ছে তো? অর্থাৎ তিনি এখানে একটা ডাইমেনশন ক্রিয়েট করছেন, আমাদেরকে একটা যেন আধার দিচ্ছেন ভাববার যে কতটা তিনি ভালোবাসছেন। অথবা তিনি একটা জায়গায় বলছেন মোস্ট কোয়াইট নিড বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, এটা একটা ছবি, অর্থাৎ দিন এবং রাতকে নির্দেশ করছেন। অথবা যখন বলছেন ইন মাই ওল্ড গ্রিভস অ্যান্ড উইথ মাই চাইল্ডহুড ফেইথস, এটাতেও তিনি তার শৈশবের সেই বিশ্বাসের কথা বলছেন, রিলিজিয়াস ফেইথের কথা বলছেন। অর্থাৎ কোথাও না কোথাও এই রূপকগুলো তুলে ধরার মধ্যে দিয়ে তিনি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা তার যে বক্তব্য সেটা রিডার্সদের ফিল করাতে চাইছেন। এই ধরনের এক্সপ্রেশনকে অ্যাকচুয়ালি বলা হয় ইমেজারি। তাহলে এই ছিল আমাদের আজকের পোয়েম হাউ ডু আই লাভ দি বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। থ্যাংক ইউ।